কাল সারা রাত ঘুমাতে পারেনি মধু। প্রহরের কথা অনুযায়ী কাজ করতেই হবে, এর বাইরে আর কোনো উপায় নেই। কিন্তু তরি তো একটা অসহায় মেয়ে, ওর সাথে এইরকম বিশ্বাসঘাতকতা করাটা কি ঠিক হবে? তরি বারান্দায় বসে দাদির মাথায় তেল লাগিয়ে দিচ্ছে। ওনার নাকি মাথা ধরেছে। দাদি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন। ওনার আচরণ তরিকে বেশ ভাবাচ্ছে। নাথবো, আমার কেন জানি বিশ্বাস হইতেছে না। তরি ভুরু কুচকালো। ইনি এত ভাবছেন কেন বিষয়টা নিয়ে? কি নিয়ে এত সন্দেহ করছেন কে জানে। আর অবিশ্বাস করার মতো ঘটেছেই বা কি? তরি বিভ্রান্তিকর একটা পরিস্থিতিতে পড়েছে। হোস করে দীর্ঘশ্বাস ফেলল সে। দাদি ওর হাতটা টেনে নিয়ে বললেন, সামনে আয় না নাথবো, তোর মুখখানা দেখা একটু চোখটা জোড়াই আমার। তরিকে নিজের সামনে টেনে এনে বসিয়ে দিল ওর দাদি। ওর মুখে হাত বুলিয়ে টলমল দৃষ্টিতে তাকিয়ে রইল। তরির মনে হচ্ছে দাদি বারবার ছুঁয়ে ছুঁয়ে বোঝার চেষ্টা করছে, বিশ্বাস করতে চাইছে যে সামনের বসা মেয়েটা তার কোনো ভ্রম না, তার সামনে থাকা সবকিছুই সত্যি এবং বাস্তব। দাদি তার শুভ্র মলিন শাড়ির আঁচলটা টেনে চোখ মুছলেন, নাক টেনে নিয়ে বললেন, জানিস, আমার মনে আমি অনেক কষ্ট চেপে রাখছি, অনেক অভিযোগ হাহাকার আমি নিজের মধ্যে দমাইয়া রাখছি। তোর মুখ দেখলেই কেন জানি প্রচুর বুকের ভেতরটা ঠান্ডা হইয়া যায়। মনে হয় এক যুগ ধইরা জ্বলা আগুনে নিভল হঠাৎ করে। তোরই চোখটা ছোট ছোট করে হাতের ইশারায় জিজ্ঞাসা করলো, কিন্তু কেন? দাদি হাসলো, তরির গালে হাত রেখে আকাশের দিকে ইশারা করলো। ওই যে আকাশটা দেখেছিস, দেখ কি সুন্দর চাঁদ উঠেছে আজকে, একদম ভরা পূর্ণিমা। তোর মুখটাও ঠিক ওই চাঁদের মতো সুন্দর। রবীন্দ্রনাথ সোনার তরী লিখেছেন, জানি না তিনি সোনার তরী দেখেছিলেন কিনা, তবে তোকে দেখলে তোকে নিয়ে রূপের তরী নিশ্চয়ই লিখতেন। তরীর চোখটা বড় বড় করে তাকালো। দাদির মুখে এত সুন্দর গোছালো কথা শুনে অবাক হওয়ার পাশাপাশি নিজের প্রশংসা শুনে লজ্জা পেল খানিকটা। ঠোঁট এলিয়ে হাসতেই দাদি বলেন, সবসময় এমন কইরা হাসিস, তোর এই হাসি আর নীরবতা দুটোই না অন্যরকম সুন্দর। আড়াল থেকে সৌহার্দ্য আর সুজাতা ওদের বলা সব কথাই শুনল। সুজাতা অবাক হলেও কোনো ঝামেলা হয়নি এটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। খেতে চলো, অনেক রাত হয়েছে। সুজাতা কথাটা বলেই চলে গেলেও সৌহার্দ্য গেল না। তরির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করলো কিছুক্ষণ। কি আছে এই মেয়ের মধ্যে? কি দেখে তার দাদি এইভাবে গলে গেল? শুধুই কি সৌন্দর্য দেখে? হতেই পারে না, দাদিকে সে খুব ভালো করেই চেনে। শুধু রূপ দিয়ে তার মন গলানো কখনোই সম্ভব নয়। তাহলে এর পেছনে কারণটা কি? রাতের খাওয়া দাওয়ার পরে আরেকটা ঝামেলার সূচনা শুরু হলো। তরির বর সৌহার্দ্য আলাদা রুমে ঘুমায়। এটা শুনতেই সৌহার্দ্যের দাদি আবারও চেঁচামেচি শুরু করে দিয়েছে। তিনি বিস্মিত চোখে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলেন, মানে কি? তুই আর নাতবো আলাদা ঘরে ঘুমাস? কালকে রাতে তো ব্যাপারটা খেয়াল করি নাই। তোদের না বিয়ে হইছে? বিয়ের পর জামাই বউ আলাদা ঘরে ঘুমায় কোনোদিন? সৌহার্দ্য মহা বিপদে পড়ে গেল। এখন কি বলে বোঝাবে দাদিকে? ইনিয়ে বিনিয়ে বলল, আসলে দাদি হয়েছে কি, মানে তোরই তো পড়াশোনা করছে, আর ওর পড়াশোনাও আছে, ও রাত জেগে পড়ে, আর আমিও সারাদিন পর হসপিটাল থেকে ক্লান্ত হয়ে বাসায় আসি, আমারও ঘুমের দরকার, তাই দুজনেরই সুবিধার জন্য। সৌহার্দ্যের কথায় ঘোর আপত্তি জানিয়ে দাদি বলেন, না, এটা কোনো কথা হইল? কি অলক্ষণে কাজ কারবার শুরু করছস তোরা? সুজাতার দিকে তাকিয়ে বলেন, আর বৌমা, তুমি কেমন কইরা এইসব ব্যাপারে সাই দিতেছ? ওরা আলাদা কেন থাকবো? বলি, তোমার মাথা কি ভালো বুদ্ধি শুদ্ধি কিছুই নাই? এমন কইরা চললে কেমনে হইব বলো তো? তোমার কি নাতি নাতনির মুখ দেখার ইচ্ছা নাই? আবার সৌহার্দ্যের মুখের দিকে তাকিয়ে বলেন, কি রে নাতি, তোর কি মন চায় না তোর বাপ মাকে নাতি নাতনির মুখ থেকে দাদা দাদি ডাক শোনানোর? সৌহার্দ্য হতভম্ব হয়ে তাকিয়ে আছে। দাদি যে এমন সব কথা বলবে সৌহার্দ্য সেটা ভাবতেও পারেনি। তরি গোল গোল চোখ করে একবার দাদির দিকে তো আরেকবার সৌহার্দ্যের দিকে তাকাচ্ছে। দাদি আবারও বলতে শুরু করতে নিবেন,
এমন সময় সৌহার্দ্য ওনাকে থামিয়ে দিয়ে বলল, থামো, তোমার মুখে আর আজে বাজে কথা শোনার কোনো ইচ্ছা আমার নেই। বয়স তো আর কম হলো না, তবুও মুখে লাগাম টানানোর কোনো চেষ্টাই তুমি করো না। ও এখন থেকে আমার ঘরেই থাকবে। দাদি ভুরু কুঁচকে তাকিয়ে বলল, ও, এই, ওটা কে? সবসময় খালি মেয়েটাকে ও বলস কেন? ওর কি কোনো নাম নেই? সৌহার্দ্য বিরক্ত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তরি, এখন থেকে তরি বলেই ডাকবো। এবার খুশি তো? না, ওকে নিজের সাথে কইরা তোর ঘরে নিয়ে যা, একসাথে যাবি তোরা। আর বৌমা, তরির সব জিনিসপত্র সৌহার্দ্যের ঘরে পাঠানোর ব্যবস্থা করো। আজকের পর থেকে ওদের দুজনারে দুই ঘরে যান আমি না দেখি। সৌহার্দ্য নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেও তরি চিন্তায় পড়ে গেল, এই গম্ভীর মানুষটার সাথে এক ঘরে থাকবে ও কি করে? কাদো কাদো চোখে সুজাতার দিকে তাকাতেই দেখল উনি মিটমিটিয়ে হাসছেন। তরি হতাশ হলো, সৌহার্দ্যের পেছনে পেছনে হেঁটে চলে গেল ওর ঘরে। এই দুজনের মধ্যে ঝামেলা আছে, এইটা তুমি আগে কইবা না বৌমা? এইবার দেখো আমি ওদের কেমনে এক করি। সুজাতা কথাটা শুনে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার ছেলেকে তিনি খুব ভালো করেই চেনেন। তবুও মনে হয় কিছু একটা তো ঘটবে যা সৌহার্দ্যকে একদমই বদলে দেবে। তরি সৌহার্দ্যের ঘরে ঢোকার 5 মিনিটের মধ্যেই সার্ভেন্টরা ওর ঘর থেকে সব ব্যবহার্য জিনিসপত্র, ওই আর বই খাতা সবই সৌহার্দ্যের ঘরে রেখে গেল। সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলে বলল, আলমারির এক সাইড খালিই আছে, সেখানেই তোমার কাপড়গুলো রাখো। আর এই টেবিলটা এখন থেকে তোমারও। সৌহার্দ্য বারান্দায় চলে গেল। তরি নিজের জিনিসপত্র গুছিয়ে রাখলো। বারান্দা থেকে ধোঁয়া আসছে। এর আগে অনেকবার সৌহার্দ্যকে সিগারেট টানতে দেখেছে তরি। মনে মনে বলল, কি অদ্ভুত, ডাক্তার কখনো সিগারেট খায় নাকি? আজব মানুষ তো, গোমরা মুখ কোথাকার। তরির সকল চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে পড়তে বসলো। এই কয়দিনে পড়াশোনায় অনেক গ্যাপ পড়েছে, পুরানো পড়াগুলো টানতে হবে আজকে রাতে। সৌহার্দ্য ঘরে এলো রাত 2টোয়। বারান্দায় বাতাস ভালো লাগলেও এখন একটু ঘুমানো দরকার। কালকে 2টো সার্জারি আছে, এসবের জন্য হলেও একটু ঘুমিয়ে নিয়ে মাথাটা ঠান্ডা রাখা জরুরি। কিন্তু ঘরে ঢুকতেই ভুরু জোড়া আপনা আপনি কুঁচকে গেল সৌহার্দ্যের। তরির পড়ার টেবিলে বসেই ঘুমিয়ে পড়েছে। কি আশ্চর্য, এই মেয়ে এভাবে ঘুমাচ্ছে কেন? সৌহার্দ্য এগিয়ে গিয়ে তরিকে ডাকতে গিয়েও ডাকলো না। মেয়েটার ঘুম ভাঙানো ঠিক হবে না। ফ্লোরে গড়িয়ে থাকা শাড়ির আঁচলটা তুলে কোলে রাখলো সৌহার্দ্য। মাঝরাতের দিকে হালকা শীত বাতাস বইছে, হয়তো বৃষ্টি হবে। ওর নিজেরই ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই তরির গায়ে একটা পাতলা চাদর দিয়ে দিল। বাতি নিভিয়ে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিল সৌহার্দ্য। বিছানার একপাশে শুতেই তরির মুখের দিকে চোখ পড়ল ওর। মেয়েটা সত্যি মায়াবী। দাদি ঠিকই বলেছে, একেবারে চাঁদের মতো। কিন্তু তবুও এই মেয়েটার প্রতি সৌহার্দ্যের এখনো কোনো অনুভূতি সৃষ্টি হয়নি। আদৌ কখনো হবে কিনা জানাও নেই। তরি ভোরেই কোনো রকম নাস্তা করে ক্লাস করতে চলে গেছে। সৌহার্দ্য একেবারে রেডি হয়ে খেতে এলো। ব্রেকফাস্ট কমপ্লিট করতেই দাদি আর চোখে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল, কাল রাতে তো ভালোই বৃষ্টি হইল। আমি আরো ভাবলাম আমার নাতি নতুন বিয়া করছে, রাতের বেলা বৃষ্টিতে ভিজবো, প্রেম করব, তা করছো নাকি কিছু? সৌহার্দ্য এবার বিরক্ত হলো। ভাগ্যিস এখানে তরি নেই, নয়তো কি একটা বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে হতো সৌহার্দ্যকে। বয়স তো কম হয়নি, মাথায় তো ভালো কিছু ঘোরে না। এখন একটু ধর্মে কর্মে মন দাও, বুঝলে? বলেই সৌহার্দ্য তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। মেইন ডোরের কাছাকাছি যেতেই প্রহরকে বাড়িতে প্রবেশ করতে দেখল সে। অবাক হলো সৌহার্দ্য। প্রহর এত বছর পর হঠাৎ এখানে, কিন্তু কেন? সিক্রেট ইনভেস্টিগেটর অভিক সাহারিয়ার প্রহর আজ আমার বাড়িতে হঠাৎ? আনবিলিভেবল। সৌহার্দ্যের মুখে নিজের আসল পরিচয়ের কথা শুনে প্রহর তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে চেয়েছে বলেই সৌহার্দ্য জানতে পেরেছে সবটা, তাই মলিন হাসল প্রহর। সেই হাসি সৌহার্দ্যকে বুঝিয়ে দিল যে প্রহর তার কাছ থেকে এমন কিছুই আশা করেছিল। প্রহর এগিয়ে এলো, ধীর গতিতে বাড়ির ভেতরে প্রবেশ করলো।
সৌহার্দের কাছাকাছি গিয়ে ডান হাতটা তার ডান কাঁধে রাখলো। সেই সময়টা আমি ভুলিনি, সেই সময়টার কথা ভুলে যাওয়া সম্ভবও নয়। তখন দিনে হুটহাট আমরা একে অপরকে জড়িয়ে ধরতাম, কারণ একজন আরেকজনের হৃদস্পন্দন শোনা ছাড়া থাকতেই পারতাম না। সৌহার্দ্য কথাটা শুনে কিছুটা নরম হলো, চোখের কোণে জলটা চিকচিক করে উঠল ওর। কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করলো, নিজেকে পুনরায় শক্ত ক্লোশে আবৃত করে বলল, অতীত সবসময় সুন্দর, কিন্তু সেই সুন্দর স্মৃতিগুলো বর্তমানের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই বুদ্ধিমানের কাজ হলো অতীতের সেই সব স্মৃতি মুছে ফেলা। অন্তত নিজের মানসিক প্রশান্তির জন্য হলেও অতীতকে ভুলে যেতে হয়। তুই পেরেছিস ভুলতে? সৌহার্দ্য বিব্রত বোধ করল, সোজা হয়ে প্রহরের মুখোমুখি দাঁড়ালো। প্রহর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। সৌহার্দ্য কঠিন সুরে বলল, ভুলবো না তো কি করব আমি? তুই কখনো ভাবিস আমার কথা? আমায় ছেড়ে যাওয়ার সময় একবারও ভেবেছিলি আমায় নিয়ে? যখন আমার একজন বন্ধুর প্রয়োজন ছিল, তখন তুই ছিলি না আমার পাশে। তাহলে আমি কেন তোকে মনে রেখে কষ্ট পাবো? বলেই বড় করে একটা শ্বাস নিল সৌহার্দ্য। প্রহরের দিকে আঙ্গুল তাক করে বলল, তুই একটা স্বার্থপর। আই হ্যাভ নেভার সিন সাচ এ সেলফিশ পারসন লাইক ইউ। প্রহর প্রচুর আঘাত পেল এমন কথা শুনে, কিন্তু সেটা প্রকাশ না করেই স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি জানি আমি কেমন, তাও তোর মুখ থেকে শুনে ভালো লাগলো। তবে আমি আজ প্রফেশনাল একটা দরকারের জন্যই এখানে এসেছি। সৌহার্দ্য এবার তাচ্ছিলের হাসি দিয়ে বলল, সেটা তোর বলতে হবে না। তুই যে নিজের স্বার্থ ছাড়া অকারণে এখানে আসবি না, সেটা আমার বেশ ভালো করেই জানা আছে। সৌহার্দ্য কথাগুলো বলা শেষ করতেই সুজাতা দাদি ড্রয়িং রুমে উপস্থিত হলো। সুজাতা প্রহরের দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন। প্রহর এগিয়ে এলো, সুজাতাকে সালাম দিয়ে মলিন হেসে বলল, কেমন আছো মামনি? তোমার ছেলে তো আমার উপরে প্রচন্ড রেগে আছে, তুমিও কি রাগ করবে আমার উপরে? সুজাতা প্রহরের কথা শুনে হাসলেন। প্রহরের মুখে হাত বুলিয়ে দিলেন, তার চোখের পানি ছলছল করছে। সৌহার্দ্য আর প্রহরকে তো তিনি কখনো আলাদা করে দেখেননি। সৌহার্দ্যের যেমন প্রাণের একটা অংশ ছিল প্রহর, তেমনি প্রহরের বন্ধুর প্রতি অদ্ভুত ভালোবাসা ছিল। হঠাৎ 3 বছর আগে প্রহর সৌহার্দ্যের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। হারিয়ে যায় সে সৌহার্দ্যের জীবন থেকে। প্রথম প্রথম সৌহার্দ্য ওর কথা ভেবে কষ্ট পেত, কিন্তু বছর ঘুরতেই সেই কষ্ট ক্রোধে পরিণত হয়। প্রহরের কথা শুনলেই রেগে যেত সে। ওদের দুজনের মাঝে ঠিক কি ঘটেছে সুজাতা আজও জানে না, বুঝতে পারেননি দুজনের মধ্যকার দূরত্ব ও কলহের কারণ। তবে আজ হঠাৎ প্রহরের আগমনে অবাক হয়েছেন তিনি। এতদিন পর হঠাৎ প্রহর কেন এলো এই বাড়িতে? তিনি নিজের চোখের কোণের জলটা মুছে নিয়ে বললেন, আমি তো তোর মা। মায়েরা কখনো ছেলেদের উপরে রাগ করে থাকতে পারে? আমি তো ভেবেছিলাম তোকে হয়তো আর কখনো দেখতেই পাবো না। কোথায় হারিয়ে গিয়েছিলি বলতো? আমাদের কথা কি একবারও মনে পড়েনি তোর? যাদেরকে মনে নিয়ে ঘুরে বেড়ায় তাদের কথা ভুলবো কি করে মণিমা? যাই হোক, বাদ দাও সেসব কথা। আমি বাবাইয়ের সাথে একটু দেখা করব। সৌহার্দ্য এবার বিড়বিড় করে বলল, বাবাই তো সেই কবে থেকেই অসুস্থ, এতদিনে একবারও আসেননি, কিন্তু এখন মোটামুটি সুস্থ হওয়ার পর দেখা করতে এসেছে। বিড়বিড় করে বললেও কথাটা সবাই শুনতে পেল। প্রহর হালকা কেশে বলল, আসতাম না আমি কখনো এ বাড়িতে, আজ শুধু ইনভেস্টিগেশনের প্রয়োজনেই এসেছি। আর বাবাই যতদিন হসপিটালে অ্যাডমিটেড ছিল, ততদিন রোজই আমি তার সাথে দেখা করেছি। কেউ হয়তো সেই খবর রাখেও না, রাখার প্রয়োজন বোধও করি না আমি। মা, আমি যাচ্ছি, সার্জারি আছে আজকে, ফিরতে লেট হবে, তরিকে বলে দিও। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে হনহন করে বেরিয়ে গেল সৌহার্দ্য। সুজাতা হাঁ করে ছেলের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এতদিনে এই প্রথম সৌহার্দ্য তরিকে নিয়ে এইভাবে কথা বলল। দাদিকে জিজ্ঞাসা করলেন মুখে বিস্ময় ভাব বজায় রেখেই, ছেলেটা কি রেগে ভুলভাল বলে গেল মা, নাকি আমি কানে ভুল শুনলাম? দাদি মুখ বেঁকিয়ে হেসে বলেন, রাইগা গেলেই মনের ভেতরের ঘুরঘুর কথা প্রকাশ পায় বুঝলা বৌমা। তুমি নিজের ছেলেরে এখনো চিনে উঠতে পারলা না। যাই হোক, তুই দাঁড়াইয়া আসোস কেন? চল, তোরে বাবাইয়ের সাথে দেখা করাই। বলেই দাদি হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেলেন প্রহরকে। কতদিন পরে তোরে কাছে পাইছি, আজকে তোরে ছাড়তাছি না আমি। বলতো দেখি আমার এইবার
বিয়ে করছোস? প্রহর এক গাল হেসে বলল, তুমি থাকতে আবার বিয়ের চিন্তা করতে পারি আমি নাকি? বিয়ে করলেও আমার বউ তোমার মতো সতীনের সাথে পেরে উঠবে না, তাই ভাবলাম তোমাকেই একমাত্র বউ বানিয়ে রাখি। দাদি নিজের লাঠি দিয়ে প্রহরের হাঁটুতে আঘাত করে বলল, বদ ছেলে কোথাকার। তোরই ক্লাস শেষ করে বের হতেই মধু ওকে জাপটে ধরে খুশি হয়ে বলল, কতদিন পরেই এলি ইয়ার, তোকে ছাড়া এত এত বোর হচ্ছিলাম, আই রিয়েলি মিসড ইউ। তরি হেসে ফেলল এমন কথা শুনে। মধুকে ইশারায় বলল, আমি এমনিতেই বোরিং, আমার সাথে থাকলে বোর হতে সেটা মানা যায়, কিন্তু আমি না থাকলে বোর হবে কেন? মধু তরির গালটা টেনে দিয়ে বলল, আরে তোর নীরবতাই তো মিস করছিলাম। তুই এমন একজন যাকে নিজের সব কথা বলা যায়, তুইও আমার সব কথা মন দিয়ে শুনিস। আজকের যুগে কারোর এত এত সময় নেই রে অন্য কারোর সুখ দুঃখের কথা শোনার। তরি এবার শুকনো হাসি দিল। তার নিজের ভেতরের জমে থাকা কষ্টের পাহাড়ের একটা ধূলি কণাও সে কারোর কাছে কখনো প্রকাশ করেনি। সেসব মনে পড়লে শিরা দিয়ে প্রবাহিত রক্তস্রোতও উত্তপ্ত হয়ে যায়। তরি চায় না বারবার নিজের মনের ক্ষতগুলোকে মনে করে সেই পুরানো ঘাগুলো তাজা করে তুলতে। দিনকাল যেমন চলছে চলুক না, তরি না হয় সাধারণ তরি হয়েই পৃথিবীতে পরিচিত থাকুক। তরি বাসায় ফিরল দুপুরের দিকে, ক্লান্ত হয়ে নিজের ঘরের দিকে যাওয়ার সময় প্রহরের সাথে মুখোমুখি দেখা হয়ে গেল তরির। প্রহর বেরিয়ে যাচ্ছিল বাড়ি থেকে। মিস্টার রাইহানের সাথে বসে অনেকক্ষণ কথা বলেছে আজ, তাই জরুরি কাজের তাগাদা দিয়ে চলে যাওয়ার পথে তরির সাথে এইভাবে দেখা হয়ে যাবে ভাবেনি সে। প্রহর তীক্ষ্ণ দৃষ্টিতে তরিকে পর্যবেক্ষণ করছে। এই মেয়ে অপরূপ সুন্দরী হলেও এর আড়ালে কিছু একটা তো আছে, কিন্তু সেটা এমনভাবে ঢেকে রাখা হয়েছে যে কারোর কল্পনা জগতেও তা ধরা দিবে না কোনোদিনও। আজ তরিকে মুখোমুখি দেখে কেন যেন মনে হচ্ছে তার ধারণা হয়তো এতটাও পাকাপোক্তভাবে সত্যি নয় যতটা সে ভাবছে, কিন্তু তবুও তার ধারণা পুরোপুরি ভুল হবে ততটাও বোকা সে নয়। চলে আসছস, ভালো হয়েছে। বলতো নাতি, এইটা কে? দাদি তরিকে দেখিয়ে প্রহরকে প্রশ্ন করলো। প্রহর রহস্যময় হাসি দিয়ে বলল, আরে দাদি, কি যে বলো না তুমি, ওনাকে না চিনে পারি আমি? সৌহার্দ্যের একমাত্র বউ, আমার একমাত্র ভাবি বলে কথা। তরি অবাক চোখে তাকিয়ে আছে প্রহরের দিকে। ওর কেন যেন প্রহরের কথাগুলো স্বাভাবিক বলে মনে হচ্ছে না। তরির চোখে অবাকতা বজায় রেখেই হাসলো। আজকে আসি তাহলে, আমাদের অবশ্যই আবার দেখা হবে। প্রহর বেরিয়ে গেল বাড়ি থেকে, সাথে সাথে ওর ফোনটা বেজে উঠল। মধু ফোন দিয়েছে। তরি কাল সারা রাত বাসায় ছিল, ওর কাছ থেকে সবটা শুনেছি আমি। কাল ওর দাদি শাশুড়ি নাকি ওকে জোর করে ওর বরের ঘরে পাঠিয়ে দিয়েছে। ও সেখানেই রাতে জেগে পড়াশোনা করেছে, আরো অনেক কিছু লিখে বলেছে ও আমাকে। প্রহর অবাক হলো। তাহলে কি তরিকে সে অহেতুক সন্দেহ করছে? কিন্তু সেটা কিভাবে সম্ভব? সৌহার্দ্য বেশ ভালো মন নিয়ে বাড়িতে ঢুকলো। আজকে একটা পেশেন্ট ডেঞ্জার জোন থেকে ফিরে এসেছে, এতে করে তারও কম শ্রম দিতে হয়নি, কিন্তু শেষ মুহূর্তে সফল হওয়ায় মনটা তার অনেক ভালো হয়েছে। কইরে নাথ বউ, আমার নাতি সারাদিন খাইটটা দিন শেষে বাড়ি ফিরছে, ওরে ঠান্ডা ঠান্ডা শরবত বানাইয়া দে। চিৎকার করে তরির উদ্দেশ্যে দাদির বলা এইসব কথা শুনে সৌহার্দ্য বিরক্ত হলেও হেসে দিল সে। দাদির আসলেই মাথা খারাপ হয়ে গেছে। তরি এক গ্লাস লেবুর শরবত এনে সৌহার্দ্যের দিকে বাড়িয়ে দিল। মনে মনে বলল, এখন নিশ্চিত গ্লাসটা ভেঙে ফেলবে। কেন যে দাদি বারবার ঠেলে ঠুলে আমাকে এই গোমরা মুখটার কাছে পাঠায়। সৌহার্দ্য স্বাভাবিক ভঙ্গিতেই তরির হাত থেকে গ্লাসটা নিল। তরি ভিতর মুখশ্রী দেখে মুখ কুঁচকে তাকালো। পর মুহূর্তেই সৌহার্দ্য ফুরফুরে মনে নিঃশব্দে হেসে বলল, থ্যাংক ইউ। তরি ফ্যালফ্যাল করে সৌহার্দ্যের মুখের দিকে তাকিয়ে রইল। এই গোমরা মুখটা হাসতেও জানে, সে তো জানতো না। স্নিগ্ধ এক বিকেল, রোজকার মতো আজও রাস্তা জুড়ে কোলাহল নেই, শুধু রিকশায় করে প্রেম যুগলদের নিরলস বিচরণ। হসপিটালে সৌহার্দ্যের কাজ আজকের মতো শেষ। এখন কাছের একটা হসপিটালে সেখানের সিনিয়র কার্ডিও সার্জনের সাথে দেখা করতে যাচ্ছে সে। মাঝে মাঝে যেতে হয়। সেই হসপিটালের প্রায় সব কার্ডিও সার্জারিতে সৌহার্দ্য
অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবেই উপস্থিত থাকে। তার এখনো অনেক কিছু শেখা বাকি, জানা বাকি। পেশাগত সার্জন হিসেবে খ্যাতি অর্জন করতে হলে আরও অনেক অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের মধ্য দিয়ে যেতে হবে তাকে। সৌহার্দ্য গাড়ি থেকে নেমে হসপিটালে প্রবেশ করলো। এই হসপিটালে ঢুকতেই সৌহার্দ্যের ভয় হয় এখন। অরুণী এখানেই ইন্টার্নশিপ করছে, যতবার এখানে এসেছে প্রতিবারই হুটহাট দেখা হয়ে গেছে ওর সাথে। যদিও অরুণী কোনো কথা বলার চেষ্টা করেনি, সৌহার্দ্য নিজের দিক থেকে এগোনোর ইচ্ছা রাখেনি। যা হয়েছে সবটাই নিয়তি, কারোর ওপরে দোষ চাপিয়ে দেওয়া যাবে না এখানে। সবাই বাস্তবতার শিকার, যদিও সবটা মেনে নেওয়া সম্ভব নয়। তবে ভবিষ্যৎমুখী চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে গেলে কষ্টের দীর্ঘশ্বাসগুলো চাপা পড়ে যাবে। সৌহার্দ্য সার্জনদের সাথে মিটিং করলো। এই সপ্তাহে 2টো সার্জারি আছে। সৌহার্দ্য একটাতে অ্যাটেন্ড করতে পারবে, কারণ তার নিজের হসপিটালেরও ব্যস্ততা পড়েছে। নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়ে সৌহার্দ্য বেরিয়ে এলো কেবিন থেকে। ক্লান্ত মিশ্রিত নিঃশ্বাস ত্যাগ করতেই শ্বাস গ্রহণের গতিটা কমে গেল তার। অরুণী সৌহার্দ্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে। সৌহার্দ্য থমকে গেলেও মুখের স্বাভাবিকতা ঠিক রাখলো। ভালো আছো? অরুণী খুব স্বাভাবিক ভঙ্গিতেই জিজ্ঞাসা করলো। সৌহার্দ্য চোখের ওপর থেকে চশমাটা সরিয়ে বলল, বলতে পারছি না, তবে আমি খারাপ নেই, এটা নিঃসন্দেহে বলতে পারি। অরুণী হাসলো, শব্দহীন হাসি। সৌহার্দ্য জিজ্ঞাসা করলো, তুমি তো বেশ ভালো আছো, রাইট? হ্যাঁ, খারাপ না থাকার তো কোনো কারণ নেই, নিজেকে গুছিয়ে নিচ্ছি। যত যাই হোক, জীবনটা তো আর ছোট না, সামনে আরো অনেকগুলো দিন পড়ে আছে। যতগুলো দিন পর্যন্ত পাড়ি দিয়েছি তার থেকেও কয়েক গুণ বেশি দিন সামনে পড়ে আছে। গুড, ভেরি গুড। আই উইশ তোমার আগামী দিনগুলো অসাধারণ সুন্দর হোক। কারোর আগমন ভালোবাসায় ভরিয়ে তুলুক তোমার জীবন। সৌহার্দ্য আর দাঁড়ালো না, সে বেশ বুঝতে পারছে অরুণী ঘুরে দাঁড়িয়েছে, নিজেকে গুছিয়ে নিচ্ছে। ও নিজেও চায় অরুণী সব পিছুটান ভুলে সামনে এগিয়ে যাক। তার নিজের জীবন নিয়ে সে সন্দিহান থাকলেও অরুণী ভালো থাকুক, এটাই সৌহার্দ্য সবসময় চায়। সৌহার্দ্য, আমার তোমাকে কিছু বলার ছিল। সৌহার্দ্য পা থামালো, পেছনে ফিরে তাকাতেই অরুণীর অনুরোধের সুরের বলল, আমি তোরির সাথে দেখা করতে চাই। তুমি কি অনুমতি দিবে তোমার স্ত্রীর সাথে দেখা করার? চলে এসো নিজের ডিউটি শেষ করে, বাবা ঘুমিয়ে থাকবেন এই সময়। আই উইশ, সমস্যা হবে না কোনো। সৌহার্দ্য কথাটা বলে এগিয়ে যেতে নিলেই পুনরায় অরুণীর ডাক শুনতে পেল, আমাকে তোমার সাথে নিয়ে যাওয়া যায় না? অরুণীর নিঃসংকোচ আবদার শুনে সৌহার্দ্য বিব্রত বোধ করল। অরুণীর দিকে না তাকিয়েই মুখের ওপরে বলে দিল, না, আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি। সৌহার্দ্য হনহন করে চলে গেল, একবারও পিছু ফিরে তাকালো না। যদি তাকাতো তাহলে অরুণীর গাল বেয়ে গড়িয়ে পড়া উষ্ণ অশ্রুকণা দেখে তার মন গলতো কিনা কে জানে। সৌহার্দ্য গাড়ি স্টার্ট দিতেই তার মুখভঙ্গি পরিবর্তন হয়ে গেল, রহস্যময় হাসি খেলে গেল মুখের প্রতিটা অংশ জুড়ে। গাড়ি ড্রাইভ করতে করতে আপন মনে হাসতে লাগলো সে। অদ্ভুত মন মস্তিষ্কের তৃপ্তিবোধক যেন। এটার কোনো তুলনা হয় না। নিচু স্বরে বিড়বিড় করে নিজেই নিজেকে সে বলল, ডক্টর সৌহার্দ্য রায়হান, নট অনলি এ গুড কার্ডিও সার্জন বাট অলসো দ্য বেস্ট অ্যাক্টর ইন ডিউ। এতদিন অভিনয় করে বোর হয়ে যাচ্ছিলাম, ফাইনালি তোমার দুর্বলতার জায়গায় আঘাত করতে পেরেছি আমি। নাও জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোমার মুখোশ সবার সামনে এমনভাবে উন্মোচন হবে যে তুমি মুখ লুকানোর জায়গা পাবে না। হা হা হা। শব্দ করে পাগলের মতো হাসছে সৌহার্দ্য, কিন্তু হাসি দিয়ে নিজের কান্নাগুলোকে আড়াল করে রাখতে ব্যর্থ হলো সে। কারোর আত্মচিৎকার, বাঁচার জন্য করুণ আর্তনাদ বুকের ভেতরটাকে ক্ষত বিক্ষত করে তুলেছে তার। প্রিয় মানুষগুলোকে চিরতরে হারিয়ে ফেলার বেদনা বুঝি এতটাই তীক্ষ্ণ হয়। গোধূলির হরিদ্রাব আকাশ ধীরে ধীরে নিকষ কালোই রূপ নিচ্ছে। সৌহার্দ্য বাড়ি ফিরেছে বেশ কিছুক্ষণ আগে। তার ভাবভঙ্গি ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কেমন যেন থমথমে ভাব। সুজাতা আর সৌহার্দ্যের দাদি ড্রয়িং রুমে এসে বসলেন। মাত্রই নামাজ শেষ করেছে তারা। ইদানিং সুজাতার সাথে তার শাশুড়ির সম্পর্ক বেশ ভালো যাচ্ছে।
সুজাতা এ নিয়ে মনে মনে তরির প্রতি বেশ কৃতজ্ঞ। মেয়েটা আসার পর থেকেই তার সংসারটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে। তরি, সুজাতা আর দাদি ওদের জন্য চা বানিয়ে নিয়ে এলো। দাদি সোফায় পা তুলে আয়েশ করে বসলেন। চায়ে চুমুক দিতে দিতে তরিকে বললেন, কি রে নাথবো, খালি আমাদের চা খাওয়াইলে হইব? তোর কি কোনো জ্ঞান বুদ্ধি নাই মাথায়? এত সুন্দর রূপ আর এত স্বাদের চা, এই দুইটা একসাথে পাইলে তো আমার নাতি দুনিয়ার সব কিছু ভুইলা যাইব। আর তুই সারাক্ষণই খালি আমার নাতিটার কাছ থেকে দূরে দূরে থাকোস। তরি অবাক চোখে তাকালো। সে তো দূরে দূরে থাকবে না তো কি করবে? যে ছেলেটার ধারের কাছে ঘেঁষারও ইচ্ছে নেই তার। কেউ কি স্বেচ্ছায় বাঘের সামনে মরতে যায় নাকি? কি অদ্ভুত কথা দাদি তোমার। তরিকে এমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে দাদি সুজাতার দিকে তাকিয়ে গুরুতর ভঙ্গিতে বললেন, দেখো দেখো বৌমা, আমি তোমারে বইল্লা দিতেছি, বছর ঘুরতেই যেন আমি কোনো সুসংবাদ পাই। বয়স তো আর কম হইল না আমার। তুমি কও, আমার কি ইচ্ছে করে না নাতির ঘরের একটা পুতির মুখ দেখবার? আচ্ছা, আমার চিন্তা না হয় নাই করলা, নিজেদের বয়স তো হু হু করে বাড়তাছে, সেইটা তো একটু ভাববা নাকি? তরি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সুজাতা হাসছে, বলার মতো কিছুই খুঁজে পাচ্ছেন না তিনি। এমন সময় কলিং বেল বাজলো। সুজাতা ভুরু কুচকালেন। এই সময় তো কারোর আসার কথা নয়। হঠাৎই সৌহার্দ্য তড়িৎ গতিতে এসে দরজাটা খুলে দিল। অরুণীকে প্রবেশ করতে দেখে সুজাতা অবাকের শেষ পর্যায়ে পৌঁছালেন। সৌহার্দ্যের দিকে কড়া চোখে তাকিয়ে বলেন, ও এখানে কি করছে সৌহার্দ্য? ওকে এই বাড়িতে প্রবেশ করার সাহস কে দিয়েছে? তোর স্পর্ধা দেখে আমি অবাক না হয়ে পারছি না। সৌহার্দ্য বিরক্ত হলো, মুখ দিয়ে সূচক শব্দ করে বলল, উফ মা, সব কিছুতে এত বাড়িয়ে বোঝো কেন তুমি? ওকে আমি কেন আসতে বলবো? ও জাস্ট একবার তরিকে দেখতে এসেছে, দেখেই চলে যাবে, দ্যাটস ইট। সিম্পল এই ইস্যুটাকে এত কমপ্লিকেটেড কেন করছো তোমরা? সুজাতা অরুণীর দিকে একবার ফিরেও তাকালো না, হনহন করে নিজের ঘরের দিকে চলে গেলেন। অরুণীর গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তার প্রিয় এই মানুষটা তাকে এতটাই ঘৃণা করে আজ, সে তো ভাবতেও পারেনি। দাদি অরুণীর কান্না মাখা মুখের দিকে তাকিয়ে কোনো প্রতিক্রিয়া দেখালেন না। নির্বাক ভঙ্গিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে পা ঘুরিয়ে চলে যেতে লাগলেন। অরুণী পেছন থেকে ডাকলো, দাদি, আমার কোনো নাতনি নাই। ওর মুখ আর আমি জীবনে দেখতে চাই না। ওর মুখ আর এই জীবনে বাচ্চা থাকতে দেখতে চাই না আমি। এরে কইয়া দাও, ও আমার কাছে মইরা গেছে। দাদি কঠিন সুরে কথাগুলো বলে প্রস্থান করলো। অরুণী অবাক চোখে তাকিয়ে রইল। সবাই তাকে অপছন্দ করে, এটা সে জানতো, কিন্তু তাই বলে এত অবহেলা, এত ঘৃণা করে, সেটা তার জানা ছিল না। তার বাবা কি তাহলে ঠিকই বলে? সৌহার্দ্য সবটা দেখে নীরব ভূমিকা পালন করলো। তার কিছুই বলার নেই এখানে। সে জানতো অরুণী এখানে এলে এরকমটাই হবে, আর এরকমটাই হোক, এটাই সে চেয়েছিল, ভেবেছিল। তপ্ত শ্বাস ফেলল সৌহার্দ্য। তরির দিকে ইশারা করে বলল, এই যে, এটাই তরি, আমার বউ, মিসেস সৌহার্দ্য রাইহান। পুনরায় তরির দিকে তাকিয়ে বলল, তরি, মিট উইথ হার। তরির দিকে নজর পড়তেই সৌহার্দ্যের মুখ থেমে গেল। তরি কাঁপছে, সারা শরীর নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছে না সে। অরুণী তরির এমন অবস্থা দেখে বিস্মিত চোখে তাকিয়ে আছে। সৌহার্দ্য এগিয়ে গিয়ে তরিকে ধরার আগে সে জ্ঞান হারালো, লুটিয়ে পড়ল ফ্লোরে। সৌহার্দ্য তরির কাছে যেতেই সবাইকে চিৎকার করে ডাকতে লাগলো। ওপর দিয়ে তরিকে নিয়ে ব্যস্ত থাকলেও সৌহার্দ্যের মাথায় অন্য চিন্তা ঘুরছে। মনে মনে সে নিজেই নিজেকে জিজ্ঞাসা করলো, অরুণীকে দেখে তরির এমন অদ্ভুত আচরণের মানেটা কি? ঘড়ির কাঁটা ৩টার কিছুটা ওপরে, মধ্যরাত। ঝিঝি পোকার গুনগুন শব্দ শুনতে পাচ্ছে সৌহার্দ্য, কিন্তু পৃথিবীর কোনো আওয়াজ এই মুহূর্তে সৌহার্দ্যের কর্ণকুহরে ধ্বনিত হচ্ছে না। আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে সে। এই আকাশের দিকে তাকালেই তার কষ্ট হয়, বিষাক্ত বেদনায় ছেয়ে যায় মন। তার জীবনের সবচেয়ে মূল্যবান দুটো জিনিস হারিয়ে গেছে অনেক দূরে, হয়তো আকাশ যেখানে মিলিয়ে গিয়েছে তার থেকেও অনেকটা দূরে।
সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেল। চোখের জলগুলো শুকিয়ে গিয়েছে অনেক আগেই। যা হারিয়ে যায় তা আর ফিরে আসে না, কিন্তু যার জন্য হারিয়ে গিয়েছে তার জীবনটা নরক করে দেবে এই সৌহার্দ্য রাইহান। বিষাদ ও বিরক্ত নিয়ে মনে মনে কথাটা আওড়ালো সৌহার্দ্য। সিগারেটটা ঠোঁটের মাঝে চেপে ধরে লাইটারটা জ্বালাতেই তরির কথা মাথায় এলো তার। ঘাড় ঘুরিয়ে তাকালো ঘরের ভেতরের দিকে। ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে সিগারেটটা ফেলে দিল সৌহার্দ্য। তরির কপালের ওপরে হাত দিয়ে জ্বরটা চেক করে আরেকবার বিরক্ত হলো সৌহার্দ্য। জ্বরের মাত্রাটা কমার পরিবর্তে আরো এক ধাপ বেড়ে গেছে। প্রেশার ফল করায় তরিকে স্যালাইন দিয়েছে সৌহার্দ্য। মেয়েটার জ্ঞান ফেরার পর কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়েছিল। সৌহার্দ্য এখনো মনে পড়ে সেই মুহূর্তটা। তরির চাহনির মাঝে অনেক কথাই বলে। আচ্ছা, যারা কথা বলতে পারে না তাদের সবার ক্ষেত্রেই কি এমন হয়, নাকি তরির ক্ষেত্রেই বিষয়টা সম্পূর্ণ ভিন্ন? সবচেয়ে বড় কথা হলো, তরি অরুণীকে দেখে এমন প্রতিক্রিয়া কেন দেখালো? হয়তো অরুণীকে দেখে এমনটা করেনিও, শরীর খারাপ লাগছিল তাই অজ্ঞান হয়ে গিয়েছে। সেটা ভেবে না হয় মনটাকে মানিয়ে নিল সৌহার্দ্য। কিন্তু দাদি যে তরিকে দেখে বলেছিল ওর চেহারার আদল তার অনেক চেনা, সেটা কি শুধুই দাদি একটা সামান্য ধারণা ছিল, নাকি অন্য কিছু? অনেক কিছু জানা বাকি, এটা সৌহার্দ্য বেশ ভালো করেই বুঝতে পারছে। তোমার আর আমার বিয়েটা মোটেও কাকতালীয় নয় তরি। সবটা সেভাবেই হয়েছে এবং সেরকম ভাবেই ঘটেছে যেভাবে আমি চেয়েছি। তবে এটা আমি কনফেস করতে পারি না যে আমি তোমার অসহায়ত্বের সুযোগ নিয়েছি, কিন্তু তোমাকে তোমার পরিবার নামক নরক থেকে বাঁচিয়ে এনেছি। মুখে যত যাই বলি না কেন, তোমায় আমার প্রয়োজন, অনেক প্রয়োজন। তাই তোমাকে আমার সাথেই থাকতে হবে। তোমায় আমি ছাড়ছি না। হয়তো স্ত্রীর সম্পূর্ণ মর্যাদা তোমায় কোনো একটা সময় দিব, কিন্তু ভালোবাসতে পারবো না কোনোদিনও। আমি একজনকেই ভালোবাসি, আর সেই একজনটা তুমি নও। তরির মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলল সৌহার্দ্য। তরি কিছুই শুনলো কি শুনলো না সেটা তার জানা নেই। তরির ঘন ঘন নিঃশ্বাস জানান দিচ্ছে সে গভীর নিদ্রায় আচ্ছন্ন। কেসটা দিন দিন প্রচুর কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, বুঝলে রিয়াদ? নিজের কেবিনে বসে কপালে আঙ্গুল ঘষতে ঘষতে কথাটা বলল প্রহর। মিস্টার রাইহানের অ্যাক্সিডেন্টটা যেভাবে হয়েছে তাতে বোঝাই যায় যে ওনাকে মেরে ফেলাটাই উদ্দেশ্য ছিল ওদের। ভাগ্য ভালো হওয়ায় বেঁচে গিয়েছেন উনি, কিন্তু ওনাদের সবার জীবনই তাহলে বিপদসংকুল, আই গেস। রিয়াদ নিজেই চিন্তিত কেসটা নিয়ে, তবে প্রহর কেসটা নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করছে। এটা রিয়াদের কাছে স্বাভাবিক লাগছে না। ভাবনাটা হঠাৎ মুখ ফসকে বের হয়ে গেল রিয়াদের। স্যার, আপনি এই কেসে আরো প্রায়োরিটি কেন দিচ্ছেন? আমি কিন্তু সেটাই বুঝতে পারছি না। প্রহর রিয়াদের দিকে ভুরু কুঁচকাল। রিয়াদ হক চকিয়ে গেল। ঝজন অনুধাবন করতে পারলো যে সে কি বলেছে। আমতা আমতা করে বলল, আবল সরি স্যার, অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম যে এখানে জড়িত প্রতিটা মানুষ আমার জীবনের সবচেয়ে দুর্বল পয়েন্ট রিয়াদ। মানুষ নিজের দুর্বলতা কখনো প্রকাশ করে না, আর করাটাও উচিত নয়। কিন্তু আমি নিজের দুর্বলতা লুকিয়ে কোনো বেনিফিট পাবো না, কারণ যাদের কাছ থেকে লুকানো উচিত তারা অনেক আগে থেকেই জানিস যে সৌহার্দ্য আমার হৃদস্পন্দন। প্রহর রিয়াদের সাথে এত কিছু শেয়ার করায় রিয়াদ যেন একটু সাহস পেল। তার সুযোগ বুঝে জিজ্ঞাসা করলো, তাহলে মাধুর্য ম্যামকে নিয়ে আপনি এত সেন্সিটিভ কেন স্যার? প্রহরের আনমনা ও গাম্ভীর্যপূর্ণ মুখশ্রীর মুখে হঠাৎ করেই হাসি খেলে গেল। কিছুক্ষণ নীরব থেকে কিছু একটা ভাবতে ভাবতে আবারও আনমনে সে বলল, কারণ সে মধু, প্রহরের মধু। না, এটা মিলছে না। মধুর প্রহর, হ্যাঁ এটাই সুন্দর। বলতে না বলতেই সৌহার্দ্যের ফোনেই টেক্সের নোটিফিকেশন এলো। স্ক্রিনে ভেসে ওঠা ওয়ালপেপারে মধুর ছবি দেখে রিয়াদ মনে মনে হাসলো, বিড়বিড় করে বলল, আসলেই মধুর প্রহর। রিয়াদ চলে গেল। প্রহর সেই দিকে নজর না দিয়ে ফোনে মধুর মেসেজটা দেখল। আজকে বিকালে দেখা করবি, কথা আছে, স্ট্রিট পার্কে, সময় 5টা। প্রহর ভুরু কুচকাল। মেয়েটা কি এরকম সরাসরি কথা বলা ছাড়া আর কিছুই পারে না? নাম মধু হলে কি হবে, নামের সাথে বৈশিষ্ট্যের কোনো মিলই নেই। প্রহর বের হয়ে গেল নিজের বাইক নিয়ে। গাড়িটা নিল না,
যেতেই ঘন্টাখানেক লাগবে। বাইকে দ্রুত যাওয়া যাবে, গাড়িতে গেলে যেটা সম্ভব নয়। প্রহর পৌঁছালো 5:30টায়। মধু পার্কের বেঞ্চে বসে বাদাম চিবোচ্ছে, হাত দুটো হাওয়াই মিঠা। প্রহর গিয়ে মধুর পাশে বসলো। মধু কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে এক মনে বাদাম খাচ্ছে, যেন তার আশেপাশে পরিচিত কোনো মানুষই নেই। প্রহর মধুর হাত থেকে একটা হাওয়াই মিঠা নিতে গেলে মধু নিজের হাতটা সরিয়ে ফেলল। বাদাম চিবোতে চিবোতে প্রহরের দিকে ভুরু কুচকে তাকালো মধু। বলল, এটা নিচ্ছিস কেন? তোর জন্য কিনেছি নাকি? প্রহর হতভম্ব হয়ে তাকিয়ে বলল, দুটো কিনেছ যে? তো দুটো কিনলেই তোকে একটা দিতে হবে নাকি? কেন রে? আমি দুটোই আমার নিজের জন্য কিনেছি, দুটোই আমি খাবো। এত টাকা বেশি হয় নাই যে তোকে খাওয়াবো। চোখ রাঙিয়ে কথাগুলো বলল মধু। প্রহর বিরক্ত হলো, কপাল কুঁচকে বিরক্তির প্রকাশ করে বলল, এই, তুমি ভদ্রতা করে কবে কথা বলা শিখবে বলো তো? আমি তোমার থেকে বয়সে বড়, তার উপরে আমার পরিচয় শুনে আমাকে তোমার সম্মান করা উচিত, ভয় পাওয়া উচিত। মধু এবার কিটকিটিয়ে হাসলো, বলল, ভদ্রতা? আমার থেকে এত বেশি কিছু আশা করিস না বৎস। এসব লোক দেখানো ভদ্রতা আর সম্মান আমার মধ্যে জন্মের পর থেকে জিরো লেভেলে, বরং মাইনাস ফিগারে আছে, বুঝলি? প্রহর ব্যর্থতা নিয়ে দীর্ঘশ্বাস ফেল। না, এই মেয়েকে বুঝিয়ে কোনো লাভ নেই। তবুও মনের একটা ইচ্ছা প্রকাশ করতে খুব করে চাইল প্রহর। মধু এদিকে ওদিকে তাকানোর চোখ দুটো তাকিয়ে বলল, আমার একটা কথা রাখবে? মধু নির্বিকার ভঙ্গিতে বলল, জানি না। মানে? মানে হচ্ছে, কি কথা রাখতে হবে বল। মন চাইলে রাখবো, না মন চাইলে রাখবো না। তুই তো জানিস আমি নিজের মনের বিরুদ্ধে কিছু করি না। একটু আগের মতো সেজে আসবে আমার কাছে, মেয়েলি সাজ। মধু নিজের পোশাকের দিকে তাকালো একবার। একটা টি শার্টের ওপরে নর্মাল শার্ট আর একটা ঢিলাঢালা জিন্স পরেছে সে। চুলগুলো কাঁধের একটু উপরের দিকে একদম ছোট করে কেটে ছাট করা। মধু নিজের দিকে তাকিয়ে হেসে বলল, সম্ভব না। একবারই তো, আমার এই একটা অনুরোধ রাখবে না? মধু উঠে দাঁড়ালো, স্কুটারের দিকে এগিয়ে যেতে যেতে বলল, মধু অনেক স্বার্থপর একটা মেয়ে। সে নিজের মনের কথা ছাড়া কারোর কথাই শোনে না, কারোর অনুরোধও না। এটা মাথায় ভালো মতো সেট করে নে। চললাম বস। প্রহর কষ্ট পেল কথাটা শুনে, তবুও সেটা প্রকাশ করলো না। বলল, কি বলার জন্য ডেকেছিলে সেটাই তো বলে যাও। দেরি করে এসেছিস, ততক্ষণে প্রয়োজন ফুরিয়ে গেছে আমার। বলেই ঝড়ের বেগে স্কুটার নিয়ে চলে গেল মধু। প্রহর ওর যাওয়ার দিকে অপলক তাকিয়ে রইল, যতক্ষণ মধুকে দূর থেকে দেখা যাচ্ছিল ততক্ষণই, এবং তারপরেও। বাতাসের বেগে স্কুটার ছুটেছে, চুলগুলো হাওয়ার তালে চোখে মুখে এসে পড়ছে মধুর। আজ বহু বছর পর মধু কাছে, চোখের পানি নিজের গতিতে ঝরে পড়ছে। তার মধ্যে আজ কোনো চেষ্টা নেই, না ঠোঁট কামড়ে কান্না নিয়ন্ত্রণের চেষ্টা করছে, আর না চোখের পানিগুলো নিজের হাতে মুছে ফেলার চেষ্টা করছে। সপ্তাহ ঘুরেছে, তরি এখন অনেকটাই সুস্থ। বিছানায় বসে নোটসগুলোতে চোখ বোলাচ্ছে সে। সৌহার্দ্য ঘরে প্রবেশ করলো। তরি তাকে দেখেই শাড়ির আঁচল ঠিকঠাক করে বসে চুলগুলো হাত খোপা করে নিল। সৌহার্দ্য এগিয়ে এসে তরির গালে কপালে হাত রেখে তাপমাত্রা পরখ করলো। প্রসন্ন হাসি দিয়ে বলল, যাক, ঠিকঠাকই আছে। তরি অবাক হলো না। হে আর নতুন কি, অসুস্থতার এই কয়দিন সৌহার্দ্যের এমন যত্ন দেখে তরি অবাক হতে হতে এখন আর অবাক হতে ভালোই লাগে না ওর। স্বাভাবিকভাবেই বসা থেকে উঠে দাঁড়াতে চাইল তরি, কিন্তু সৌহার্দ্য ওর দুই বাহুতে হাত দিয়ে বসিয়ে দিতে দিতে বলল, দাদির কথা এত কানে তুলতে হবে না। দাদি আজ তোমাকে আমার জন্য লেমন জুস বানাতে তরির ভীত চোখের দিকে তাকিয়ে সৌহার্দ্য থেকে গেল। অপলক তাকিয়ে রইল তরির চোখ জোড়ায়। সৌহার্দ্যের কপালে ভাঁজ পড়ল। ধীরে ধীরে সেই ভাঁজ গভীর হচ্ছে। সৌহার্দ্যের চাহনি দেখে তরির সাথে সাথে চোখটা নামিয়ে নিল। সৌহার্দ্য তরির দুই গালে হাত রাখল, ওর মুখটা নিজের দিকে তুলে ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার দিকে তাকাও। ঠিক সেভাবেই তাকাবে যেভাবে কিছুক্ষণ আগে তাকিয়েছিলে।